স্বাভাবিকভাবেই আমি প্রথমত একটু আজিজুলদার কাছে আসব এই কারণে যে আজিজুলদা মুর্শিদাবাদের ভূমিপুত্র। তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন বটে, কিন্তু মাঝে মধ্যেই তিনি মাটির টানে বাড়ির টানে মুর্শিদাবাদে পৌঁছে যান এবং যেই অঞ্চলে তিনি পৌঁছে যান তার খুব কাছাকাছি ধুলিয়ান, তার খুব কাছাকাছি সুতি, এই জায়গাগুলো এই মুহূর্তে এক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। আমি সরাসরি আজিজুলদাকে প্রশ্ন করব, আজিজুলদা, মুর্শিদাবাদ বারংবার, সেটা সিএএ হোক কিংবা ওয়াকফ আইন, বারংবার মুর্শিদাবাদের পরিস্থিতিটা এইখানটায় তৈরি হচ্ছে কেন? সেখানে কিন্তু স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদও বাদ পড়েনি এই হামলার থেকে। তারা প্রশ্ন তুলছেন, এরা কারা? আমারও তো প্রশ্ন, আমাদেরও প্রশ্ন আপনার কাছে, এরা কারা? সত্যিকার অর্থে আপনি অনেকটাই সত্যি কথা বলেছেন, কারণ আজকেও আমার মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল, বিশেষ কারণে আমাকে পোস্টপন করতে হয়েছে। তো মুর্শিদাবাদে যে ঘটনাটা এই মুহূর্তে ঘটছে, আমি জেলার ভূমিপুত্র হিসেবে সত্যি দুঃখিত। দুঃখিত এই কারণে, কারণ এনআরসি বাদ দিলে পরে, এনআরসির যে কেন্দ্র করে মুর্শিদাবাদের একটা বিশেষ অঞ্চলে যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, তারপরে এই ঘটনা ওয়াকফকে কেন্দ্র করে, তার আগে যদি আমরা একটু দেখি তাহলে দেখবেন বাবরি মসজিদ ডেমোলেশন হোক, বা পরবর্তীকালে রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায় হোক, বা আরও বিভিন্ন যে ঘটনাগুলো গুজরাট দাঙ্গায় হোক, মুর্শিদাবাদ জেলা যে জেলা হচ্ছে সংখ্যা লঘু অধ্যুষিত, মুসলিম সংখ্যা গরিষ্ঠ এই জেলায়, অথচ এই জেলার মানুষ সম্প্রীতির যে বন্ধন, সেই বন্ধনকে অটুট রেখে তারা শান্ত থেকেছে, বারবার থেকেছে। কিন্তু মোটামুটিভাবে বিগত 5 বছর, যদি আমি নাগরিকত্ব সংশোধন আইন এবং এনআরসি এবং আজকের ওয়াকফ বিল বিরোধী আন্দোলন, এই দুটি আন্দোলনে হঠাৎ করে কি এমন হচ্ছে, মুর্শিদাবাদ মানুষের যে সহিষ্ণুতা বিশেষ করে নষ্ট হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিংলি আমি এইবারের জায়গাটা বলবো, এই যে মুর্শিদাবাদ জেলার কথা যখন বলছেন, তাহলে মুর্শিদাবাদ জেলায় 5টি মহকুমা, তার মধ্যে যে ঘটনাগুলো ধুলিয়ান বলুন, সুতি বলুন, শামশেরগঞ্জ বলুন, বা রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর বলুন, এইটা হচ্ছে একটা সাব ডিভিশন, সেটা হচ্ছে জঙ্গিপুর সাব ডিভিশন। বাকি যে বহরমপুর সাব ডিভিশন বা ডোমকল বা লালবাগ বা কাদি, এইগুলোতে ওয়াকফ বিরোধী আন্দোলন হচ্ছে বটে, কিন্তু সেখানে সেইভাবে হিংসার কোনো প্রবেশ নেই, শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে। কিন্তু এইখানটাই কেন? এবং একটা কথা বলছিলেন যে বহিরাগতদের আগমন সেখানে ঘটছে কিনা। আমি কিছুদিনে মার্চ মাসে বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গা এবং আমতলার ঘটনার পর আমি একটা ফেসবুক আমি টেক্সট করেছিলাম যে একটা প্ররোচনা দুই তরফ থেকেই হচ্ছে কিনা, অর্থাৎ এই দুই তরফ থেকে হচ্ছে কিনা সেই জায়গাটা পুলিশ প্রশাসনকে সজাগ থাকাটা খুব দায়িত্বশীল ভূমিকা গ্রহণের একটা আবেদন বা অনুরোধ যাই বলুন ছিল। এবং এই জায়গাটায় এই অঞ্চলে বিশেষ করে তারপরে মোথাবাড়ির ঘটনা, তার আগে রেলের ঘটনা, অর্থাৎ একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার কোথাও না কোথাও একটা প্ররোচনা আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে অনেকে তোষণের কথা বলছে, শাসক দলের তোষণের কথা বলছে, কিন্তু আর একদিকে সাম্প্রদায়িক বিভেদ তৈরি, সাম্প্রদায়িক বিভাজন তৈরির একটা খেলা, সেই খেলা কিন্তু এই রাজ্যের বিরোধী দলের তরফ থেকে কিন্তু উঠে আসছে। এবং সেখানে বিরোধী দলের নেতা বা আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি অবশ্যই এই উত্তর বিরোধী দলের যিনি প্রতিনিধি রয়েছেন সজলদার কাছ থেকে নেব, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আজিজুল্লাহ আপনার কাছেই। আপনি এক্ষুনি বললেন যে পুলিশ প্রশাসনে দেখার উচিত ছিল। এই সুতি শামশেরগঞ্জের ঘটনা ঘটার 2 দিন আগে আমরা জঙ্গিপুরের ঘটনাটা দেখেছি। জঙ্গিপুরেও এই ধরনের একটা ঘটনা হয়েছিল, অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে শান্ত করা গেছে বা নিয়ন্ত্রণে আনা গেছে। তারপর তো পুলিশ প্রশাসনের আরো সজাগ, আরো অটুট ব্যবস্থা নেওয়া উচিত ছিল নাকি, যাতে এই শামশেরগঞ্জ বা সুতিকে আটকানো যেত নাকি? ঠিক বলেছেন। তারপরে গতকালকে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, সেই তার প্রেক্ষিতে আমি বলছি, ধুলিয়ানে গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আগের দিন থেকে সেখানে বিএসএফ মোতায়েন কিন্তু, এবং কালকে যে ঘটনা ঘটেছে ধুলিয়ান এবং ধুলিয়ানের পার্শ্ববর্তী গ্রামগঞ্জে, দুই তরফে আক্রমণ এবং প্রতি আক্রমণের যে ঘটনা, সেটা কিন্তু বিএসএফ এর অনুপস্থিতিতেই হয়েছে। না, আমি আপনাকে বলি, আমি আপনাকে দেখাবো, বিএসএফ কিন্তু মোতায়েন ছিল। আমি আপনাকে দেখাবো যে সেখানকার সাধারণ মানুষ, শামশেরগঞ্জ আজিজুলদা, শামশেরগঞ্জ থানার ঠিক ঢিলছোড়া দূরত্বে 100 মিটারের মধ্যে সেখানকার সাধারণ মানুষ, তারা পুলিশের জন্য কি বলছে বা বিএসএফ নিয়ে কি বলছেন আমি শুনবো, কিন্তু তার আগে যে আমি একবার সরাসরি সজলদার কাছে যাবো। বলি যেটা আজিজুলদা বলছে, আরেকটু বলিনি, আমি আসছি, আমি একটু বলিনি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে
এই মুহূর্তে আমার কাছে সব ইনপুট নেই, কারণ সেখানে ইন্টারনেট পরিষেবা ব্যাহত। সব ইনপুট যদি আসতে পারে আমাদের পক্ষে, সে সজলদার পক্ষেও আমার পক্ষে, নির্মোহ দৃষ্টিভঙ্গিতে বাংলার শান্তি রক্ষার জন্য বার্তা দেওয়ার মতো অনেক ইনপুট কিন্তু হাজির হবে। এই মুহূর্তে যেটা দেখানো সম্ভব হচ্ছে না। বেশ, আমি আসবো আলোচনায়। আমি সজলদার কাছে যাবো। সজলদা, আজিজুলদা যেটা বলছেন, একদিকে যখন বিরোধীরা বাংলার শাসক দলের দিকে তোষণের অভিযোগ করছেন, তখন আজিজুলদারা বলছেন যে আপনারা প্ররোচনা দিচ্ছেন, আপনারা উস্কানি দিচ্ছেন এই ধরনের ঘটনা ঘটানোর জন্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য। কি বলবেন? আসলে কি বলবো, একটা ভালো প্যাকেজিংয়ে সাম্প্রদায়িক কথা ছাড়া উনি কিছুই বলেননি। উনি নিরপেক্ষ কথা মোটেও বলেননি। দুই তরফের প্ররোচনা হচ্ছে, দুই তরফের। আচ্ছা, ওখানে আমাদের তরফদারি করার মতন ক্ষমতা কি আছে? বাস্তব কথা তো। আপনি একটা ইনপুট, আচ্ছা বলুন, আপনারা তো বুঝে গেলাম গদি মিডিয়া, হ্যাঁ, ওখানে দিদি মিডিয়া কিছু নেই? যে একটা পাল্টাটা বলুন, যে একটা জায়গায় পাল্টা আঘাত হয়েছে। দেখুন, উনি বলেছেন এনআরসি আর এর পরে এই ঘটনা সবটাই হয়েছে যখন থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এসছে। যখন থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এসছে, আজিজুল বিশ্বাসরা যখন থেকে তৃণমূলকে সমর্থন করতে শুরু করেছে একদম একচেটিয়াভাবে, তখন থেকেই হয়েছে। আমি বলছি যে শুধু কি যে জায়গাগুলোয় ঘটনাগুলো ঘটছে, মুর্শিদাবাদে শুধু মুসলিম আছে? আপনি বলুন তো, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বেশি মুসলমান বাস করে না উত্তরপ্রদেশে? আপনি আমাকে বলুন তো, কেরালায় বেশি মুসলিম আছে না পশ্চিমবঙ্গে? আপনি বলুন তো, অন্ধ্রপ্রদেশে বেশি মুসলিম না এই রাজ্যে? আমি বলছি, তারা কি সব ওয়াকাবের পক্ষে? ও বেশি জমি খেয়ে নিয়েছে বলে বাকিরা সবাই চুপ করে আছে? এমনটা তো নয়। সারা ভারতবর্ষে এর প্রতিবাদ হচ্ছে। যারা যারা বিশ্বাস করছে তারা প্রতিবাদ করছে, কেউ কেউ সমর্থনও করছে ওদের মধ্যে থেকে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে কেন এটা হচ্ছে। এই মুর্শিদাবাদ বলুন বা বিভিন্ন জায়গায় একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে আগে জেলাগুলোকে একটু টাইট করি, টাইট দিয়েছে জেলাগুলোয়, বল তারপর কলকাতাকে টাইট দেবো। আপনি আমাকে বলুন, এর পরে প্ররোচনা দেওয়ার কথা বলছেন হিন্দুদের, বিরোধী দলকে, দুপক্ষের লড়াইয়ের কথা বলছেন। দেখান একটা পক্ষেরও লড়াইতে হ্যাঁ ওনাদের কারোর আহত হয়েছে পুরো। এখন মানে আজিজুলদাদের এবং বিধায়ক দুজনেরই বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের উপর হামলা হয়েছে। কারা করেছে? এটা সম্প্রদায়। এটা তো এটাই বলেছিলাম যে আক্রমণটা হলে নাম দেখে হবে। আক্রমণ হলে যখন এই লড়াই শুরু হবে তখন কখনো কোথাও তার রাজনৈতিক রং দেখে হবে না। তাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে বলুন ওখানে বিরোধী দলের প্ররোচনা যদি কেউ বিরোধী দল দিয়ে থাকে, তাহলে সেই প্ররোচনায় তো আরো অন্যত্র হওয়া উচিত। সেইখানে এখনো হচ্ছে না কেন? আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। দেখুন, আজিজুল দ্বারা কি সুন্দরভাবে বলে দিলেন। আমি গত কয়েকদিন এই কয়েকটা চ্যানেলকে এই কথাই বলেছি যে মমতা ব্যানার্জি বিএসএফকে আনবে, বিএসএফকে সামনে রাখবে, শেষে যখন সমস্ত আগুন ধরিয়ে দেওয়া হবে তখন বিএসএফকে সামনে ঠেলে দেওয়া হবে এবং বিএসএফ তখন যা যা করা সেটা করবে। আর তারপরই এই শীতলকুচির মতন নৃত্য করবেন আজিজুল বিশ্বাসরা, পেছনে থাকবেন মমতা ব্যানার্জি সেই নৃত্যে সবার আগে থাকবেন। আজকে আপনি আমাকে বলুন যে বাংলা থেকে বাঙালিকে চলে যেতে হচ্ছে কেন? আজিজুল বিশ্বাসও তো বাঙালি। আপনি আমাকে বলুন। শুনুন, প্রথমত এটাকে কেউ দাঙ্গা বলবেন না, এটা সম্পূর্ণভাবে একতরফা হচ্ছে। দাঙ্গা হবে যদি এর পরে হয় না। আমি চাই না। আমরা চাই, হাউ লং আমি একটা প্রশ্ন করি, হাউ লং এটা বলবেন এই ধরনের মন্তব্য আমি প্রোভাইড করছি না। এক মিনিট দাঁড়ান। আপনি কি দাঁড়ান? আন্দোলনের নাম করে একটা জুতোর দোকান লুট করছে, জুতো চোরেরা। একটা 70 বছরের বৃদ্ধকে আর তার ছেলেকে বাড়ি থেকে টেনে এনে খুন করে দিলেন, চুপ করে থাকবে না? বেশ আমি আবারও আসবো, কিন্তু কোনোভাবেই এই ধরনের উস্কানি, কোন রকম প্ররোচনাকে আমরা প্রমোট করছি না, আমরা কনডেম করছি এই ধরনের যে কোনো বক্তব্য। আমি ঠিক সেই ক্ষেত্রে পুলিশের, আমার প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম দা রয়েছেন এখানটা। আমি সজলদা আবার আপনার কাছে আসবো, আমি সরাসরি অরিন্দম দার কাছে আসছি।
যে প্রশ্ন আমি একটু আগেই আজিজুলদার কাছে করেছিলাম, যে জঙ্গিপুরের ঘটনার পর থেকে শিক্ষা নিয়ে যদি পুলিশ প্রশাসন আরও কড়া হাতে ব্যবস্থা নিত, তাহলে কি আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে মনে করেন যে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানে যে ঘটনা ঘটে গেল তাকে প্রিভেন্ট করা যেতে পারত? একদম 100%। মালদাতে যখন বাবলা সরকারের মৃত্যু হয়, মানে আমাদের মর্নিং শোজ দ্য ডেজ, 1 জানুয়ারিতে 2 জানুয়ারিতে যেভাবে নৃশংসভাবে হত্যা হলো, আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত বিচলিত হয়েছিলেন, এবং আমার চাকরি জীবনে এইরকম কোন মুখ্যমন্ত্রী এসপি কে ভৎসনা করতে শুনিনি। ডিজিও ভৎসনা করেছিল কি সোর্স ইনফরমেশন ফেলিউর কেন, সোর্স ইনফরমেশন ফেলিউর কেন। এবার আপনাকে বলুন, মোথাবাড়িতে গত 27 যখন ঘটনাটা হয়, আপনি হয়তো তর্ক বিতর্ক করবেন, তাহলে কেন 19টা কেস হয়েছে, কেন 61 জন অ্যারেস্ট হয়েছিল? এবং সুন আফটার দিস ইনসিডেন্ট আপনি জানেন যে মুখ্যমন্ত্রী বললেন তারপরে কোন ঘটনাটা হচ্ছে। আপনি আমাকে বলুন যে আপনি দেখবেন সন্দেশখালীর সাথে আপনার এটা কত সুন্দর মিল। সন্দেশখালী ঘটনা ডিজি গিয়ে হাজির হয়েছিলেন টু প্রিভেন্ট এনি আনটওয়ার্ডস ইনসিডেন্ট, একজন ডিজি পৌঁছে গেছিলেন ওখানে। সন্দেশখালী তো আপনি দেখুন বিডিও অফিস কিভাবে আক্রান্ত হয়েছিল এবং উনি ওখান থেকে পালিয়ে বেঁচেছিলেন। সন্দেশখালীতে দেখুন আজকে নৃশংসভাবে মা, ছেলে এবং বাবাকে হত্যা করা হয়েছিল। আপনি এখানে দেখুন আজকে বিডিও অফিসটা কি করেছে, বিডিও অফিস ট্রান্সফার হয়ে গেল। আপনি বলুন আজকে যে এসডিপিও সাস্টেন সিভিয়ার ইনজুরি, পুলিশ কিভাবে ইনজুর্ড হচ্ছে, পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। আজকে মন্দির যে ভাঙচুর হচ্ছে, দেখুন এমএলএ সাহেব কি সুন্দর একটা বাতাবরণ দিয়েছে কালকে, যে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে, উনি তো মুসলিম, যে আমরা নিজে দাঁড়িয়ে থেকে এটা তৈরি করে দেব। অনেক ভালো ভালো মানুষ এগিয়ে এসছে ঘৃণ্য প্রতিবাদ করার জন্য। আচ্ছা বাংলাদেশ, আপনি বলুন আমাদের ভারতের টোটাল মধ্যে 36টা স্টেট, এই যে ওয়াকফ বিল নিয়ে যেটা হয়েছে, আপনি জানেন লোকসভা, আপনি জানেন রাজ্যসভা, রাষ্ট্রপতি সই দিয়েছে, এটা খায় না মাথায় দেয়। আজকে অন্য স্টেটে তো এরকম হচ্ছে না, এরকম বিভৎস জিনিসটা। আপনাকে আমি বলছি যে গত পরশুদিন নীলরতন হসপিটালের সামনে প্যালেস্টাইন ফ্ল্যাগ নিয়ে যেগুলো যাচ্ছিল, এটা প্ররোচনা নয়, ওখানে পুলিশ আটকাতে পারলো না। এবার আপনাকে আরো একটা কথা বলছি, আমি আপনাকে সোজা সাপটা বলছি, মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যায়, তখন যারা মজা দেখছিল একটা করে যদি ঢিল মারতো, তাহলে ব্রিটিশ পালিয়ে কুল পেত না। আজকে যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে সবাই মিলে এগিয়ে আসতো যে আমরা এগুলো চাই না, এই যে ওয়াকফ বিলটা তো আজকে কোথায় হয়েছে, কি হয়েছে না হয়েছে, আজকে ওয়াকফ বিল সম্পর্কে আমি কয়েকদিন কালকে পরশুদিন দেখছিলাম, জিজ্ঞাসা করছিল যে ভাই কি বলুন তো, প্লাস মানে ধরুন 10 থেকে 20 বছর ছেলেগুলো বলে আমরা জানি না, তাহলে ওদেরকে কারা নিয়ে আসলো? ওয়াকফ বিল তো আজকে ভগবানের নামে যে উৎসর্গ করা হচ্ছে, সেখানে স্কুল হবে, কলেজ হবে, নারীদের শিক্ষা হবে, শিশুদের শিক্ষা হবে, এইগুলোই তো রয়েছে। কতিপয় মানুষ আজকে ওয়েসি, আপনি দেখেছেন যে আজকে হায়দ্রাবাদে উনি কত হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছে। অতএব এইটা যদি আজকে সার্বিক উন্নতির জন্য করা হয়, এবং এটা মেনটেনিং অল ফর্মালিটি, শেষ করছি, বিধানসভায় যে আইনটা হয় সেই আইনটার সার্বিক মঙ্গল কামনার জন্য হয়। যদি সেটা না হয়, রাজ্য সরকার কিন্তু সেটার বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নেয়। আপনি আমাকে বলুন, লোকসভা এবং আজকে রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সই হওয়ার পরে যে আইনটা হয়েছে, সেই আইনটা যদি বলবতের ক্ষেত্রে কেউ যদি এরকম করে, তার বিরুদ্ধে যদি আজকে প্রম্পট অ্যাকশন নিত, তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গের মান সম্মান এরকম ধুলোয় মিশে যেত না। আমি আসবো আবার অরিন্দম দা আপনার কাছে। আমি আপনার কথার খেই ধরেই একটু এবার ঝন্টুদার কাছে যাবার চেষ্টা করবো। এটা বোঝার চেষ্টা করব যে ওয়াকফ আইনের যে নয়া আইন, তার বিরোধিতা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু পরিস্থিতিটা হচ্ছে যে আমাদের এই বাংলায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উদাহরণ আমরা ভারতবর্ষের আর অন্য কোনো স্টেটে দেখতে পাচ্ছি না। আমার প্রশ্ন ঝন্টুদা আপনার কাছে সরাসরি এটাই, যে বিরোধিতা বা প্রতিবাদ হতেই পারে, হচ্ছেও, এমনকি বাংলাতেও এই মুর্শিদাবাদ বাদে অন্যান্য জেলাগুলোতেও হচ্ছে, কিন্তু এই পরিস্থিতি নয়। মুর্শিদাবাদে এই পরিস্থিতি হলো কেন? আপনার কি অবজারভেশন? না দেখুন, এটার পিছনে কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, এটার পিছনে কিন্তু একটা কেন্দ্রাতিক, আমি বলছি রাজ্যের যে শাসনবর্গের এক ঝাঁক যে মুখ, যাদের দ্বারা একটা বড় অংশের মানুষ প্রভাবিত, তাদের সরাসরি প্ররোচনা এবং রাজ্যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নেওয়া, অর্থাৎ পলিটিক্যাল
ফেলিয়ার ইস্যুগুলোকে সারফেস থেকে সরিয়ে দিয়ে নন পলিটিক্যাল ইস্যুগুলোকে সারফেসে আনার একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে স্টেটমেন্টটা ভালো করে বলছে, আমার রাজ্যে আমি লাগু করতে দেব না, আপনারা উত্তেজিত হবেন না। মহুয়া মৈত্রর প্রেস কনফারেন্স এটাও দেখলাম আমি, উনি ফেসবুকে লাইভ করেছেন। অর্থাৎ এদের দুজনের স্টেটমেন্ট থেকে একটা পরিষ্কার যে একটা সম্প্রদায় এই আইনের সংশোধনটা নিয়ে ক্ষিপ্ত হয়ে এটা করেছে। আমি রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী এবং মহুয়া মৈত্র, যার মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট সম্ভবত 16 তারিখে এটা শুনবে, এটা। দ্বিতীয়, মমতা ব্যানার্জি বারবার বলছেন আমি কার্যকর করতে দেব না আইনটা। দেখুন আমি পরিষ্কার বলি ভাস্কর বাবু, যে দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের পলিটিশিয়ান, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি ভালো করে জানেন যে পার্লামেন্টে দুটো কক্ষে বহুমতের ভিত্তিতে দীর্ঘ ডিবেটের পরে কোনো আইন যদি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্বারা সই হয়ে আইনে পরিণত হয়, 256 ধারা অনুযায়ী প্রত্যেকটা স্টেট সেন্ট্রাল চাইলে ইমপ্লিমেন্ট করতে বাধ্য। এবং আরেকটা ক্লজ আমি দেখছিলাম এখানে 245-এর একে স্পষ্ট লেখা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্র, ধরুন রাজ্য সরকারও যদি, নওশাদ সিদ্দিকী একটা বলেছে আপনি কেন বিধানসভায় পাল্টা আইন আনছেন না, যদি করে তাহলে তুল্যমূল্য বিচারে কেন্দ্রীয় আইনটা আপেল্ড হবে। সুপ্রিম কোর্ট যদি এটাকে যদি নাল অ্যান্ড ভয়েড না করে দেয়, আবার খেয়াল করুন, তাহলে মমতা ব্যানার্জি জানার পরেও যখন এই কথাগুলো বলছেন, এটা কিন্তু একটা লার্জ সেকশন অফ দ্য পপুলেশনকে কিন্তু প্ররোচিত করছে, যারা এই ওয়াকফ আইনটার খায় না, মাথায় দেয় জানে না। প্রথম কথা আমি এটা পরিষ্কার বললাম। দ্বিতীয়, সিদ্দিকুল্লাহ সাহেব একজন মন্ত্রী, সংবিধানের শপথ নিয়ে যখন এই কথাগুলো প্রকাশ্যে বলছেন, তার বিরুদ্ধে পুলিশ একটা অ্যাকশন নেয়নি কেন? এই প্রশ্নটা রইল আপনার কাছে। দেখুন একটা, এই যে একদম আজিজুল বাবু ঠিক বলেছেন, মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে সাংস্কৃতিক চর্চা কলকাতার থেকেও অনেক পুরনো স্তরে এখানে কিন্তু সাংস্কৃতিক চর্চার একটা আবর্ত আছে। সেই জায়গায় গিয়ে যখন একটা বড় অংশ পুরোচিত হচ্ছে একদম সরাসরি রুলিং পার্টির, এবং খেয়াল করবেন পুলিশ, আমি পুলিশকে অযোগ্য বলছি না, পুলিশ এই ভ্যান্ডালিজমকে ইন্ডালজ করছে বিকজ তাদের পলিটিক্যাল মাস্টার, যে তিনি অসৎ পলিটিক্যাল মাস্টার, তাদেরকে নির্দেশ দেয়নি। দেখবেন সিদ্দিকুল্লাহ এখানে এসে কলকাতায় বলছেন ভাস্কর বাবু, শিক্ষকদের হামলা করা উচিত হয়নি, অথচ মুর্শিদাবাদ প্রসঙ্গে তিনি ঠিক অন্য বয়ান দিচ্ছেন। কি বলছেন, বামফ্রন্টের পুলিশও নাকি এতটা ভয়ানক ছিল না, স্টেট পুলিশ নাকি বাড়াবাড়ি করেছে। কাদের বিরুদ্ধে? যারা দোকান লুট করছে, যারা তার প্রতিবেশীর বাড়ি লুট করছে, যারা তার প্রতিবেশীর বাড়ি থেকে টেনে নিয়ে খুন করছে, তাদের সম্পর্কে বলছে পুলিশ নাকি বাড়াবাড়ি করেছে। আমি বলি ভাস্কর বাবু, এই যে স্টেট গভর্নমেন্ট ফেলিওর, কালকে হাইকোর্টের মামলার রায়গুলো পড়ুন, এত তো ঘুরপথে 255 ধারা হাইকোর্টই জারি করে দিল। যদি সোজা সাপটা কথা বলেন, সংবিধানের ভাষ্যের কথা বলেন, অর্থাৎ স্টেট ল অ্যান্ড অর্ডার তো পুরো ভেঙে পড়েছে। কালকে হাফ অ্যান আওয়ার যখন সময় দিয়েছিল স্টেট গভর্নমেন্টকে, তারা স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর দিতে পারেনি জাস্টিস সেনের এজলাসে। তাহলে ঘুরপথে তো 255 জারি হলোই রাজ্যে। তারপরে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সেকেন্ড ইন কমান্ড যে ভাষায় কথা বলছে, তাতে মনে হয় এটা রাজধর্ম, তিনি রাজধর্ম পালন করছেন। বেশ, আমি আবার আসবো। রাজধর্মের কথা আপনি উল্লেখ করলেন, আমার মনে পড়ে গেল অটল বিহারী বাজপেয়ী, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, গুজরাট তখন উত্তপ্ত হয়েছিল, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকেও এই একই কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, রাজধর্ম। আমি এই রাজধর্মের কথা উল্লেখ করি, আবার একটু আজিজুলদার কাছে আসবো। আজিজুলদা, আপনি যে কথাগুলো বলছিলেন আমরা শুনছিলাম, সম্প্রতি রক্ষার কথা বলছেন, আমি আপনার সঙ্গে একমত, সম্প্রতি রক্ষা করা প্রয়োজন, কিন্তু প্রতিবাদ বা আন্দোলন হতে পারে। ওয়াকফ নয়া বিলের বা নয়া আইনের প্রতিবাদ হচ্ছে, আপনি আমাকে একটু বুঝিয়ে দেবেন যে মুর্শিদাবাদের রাস্তায় যারা পথে নেমেছেন তাদের হাতে প্যালেস্তাইনের পতাকা কি করছে? আমি আপনাকে দেখাতে পারি ছবিতে যে প্যালেস্তাইনের পতাকা পথ করে উঠছে তাদের আন্দোলনে, এই সেই ছবি। আমাকে একটু বোঝাবেন যারা এই আন্দোলনটা করছেন, তাদের এক হাতে ভারতের পতাকা আর এক হাতে প্যালেস্তাইনের পতাকাটা কি করছে? আইনটা ভারতের, তারা ভারতীয়, 100% ভারতীয়, কোনো অসুবিধা নেই, তারা ভারতের পতাকা নিতে পারেন, তারা আইনের প্রতিবাদ করতেই পারেন, সাংবিধানিক অধিকার রয়েছে তাদের বিরোধিতা করার। প্যালেস্তাইনের পতাকাটা কি করছে আমাকে একটু যুক্তি দিয়ে বোঝাবেন স্যার। এখানে একটা
একটা জিনিস পরিষ্কার বলে দিই যে আমাদের একটা জাতীয় সত্তা রয়েছে, আন্তর্জাতিক সত্তা রয়েছে, কিন্তু এর মাঝে প্যালেস্টাইনের পতাকা কি করে এলো আমি জানি না, যারা এনেছে তারা বলতে পারবে। আমাকে যদি বলতে বলেন তাহলে আন্তর্জাতিক যে কোনো ঘটনার প্রেক্ষিতে আমার প্রতিক্রিয়া দেওয়ার অধিকার রয়েছে, আবার জাতীয় ক্ষেত্রেও প্রতিক্রিয়া দেওয়ার অধিকার রয়েছে। এটা তো জাতীয় ক্ষেত্রের প্রতিক্রিয়া, আমি এটাই বলছি, একই সাথে দুটো জিনিস পালন করার মধ্যে এখানে কি রয়েছে আমি জানি না, যারা করছে সেটা জানি। কিন্তু আমাকে যদি বলেন তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে, যে আপনার ট্রাম্পের ট্যারিফ ওয়ার বলুন, বা প্যালেস্টাইনের ঘটনা বলুন, বা বাংলাদেশের ঘটনা বলুন, বা পৃথিবীর যে কোনো জায়গায় যে ঘটনাগুলো বলুন, প্রত্যেকটা মানুষের আন্তর্জাতিক ঘটনার প্রতিক্রিয়া দেওয়ার অধিকার রয়েছে। না, সেটা নিয়ে আমার কথা নেই, আমি সেটাই বললাম, কেন করছে ওরা জানে, আমার ব্যক্তিগত অবস্থান আমি বললাম। এবার বলি যে আজকে জঙ্গিপুর সাব ডিভিশনে, আমি মুর্শিদাবাদ বলবো না, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশন, আরো বলে দিই যে পুলিশ প্রশাসনিক জেলা যদি বলেন তাহলে মুর্শিদাবাদ নামটাই আসে না, জঙ্গিপুর পুলিশ থানা, একদম পরিষ্কার। এবং এটা যদি আপনি ভাগ করেন শতকরা 20%-এরও কম। সুতরাং এটা যেটাই হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং পুলিশের অতি সক্রিয়তা যদি থাকতো তাহলে অনেকটাই এই ড্যামেজ কন্ট্রোল। আপনি মানছেন যে পুলিশের কোথাও একটা ব্যর্থতা রয়েছে? না, আমি আগে মানছেন পুলিশের ব্যর্থতা রয়েছে, আরো সতর্ক হতে পারতো। কারণ হচ্ছে এই জায়গাটার অবস্থানটা আমি বলি, এই জায়গাটা একদিকে রয়েছে বাংলাদেশ, আর একদিকে রয়েছে ঝাড়খণ্ড। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি কারণ আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যে জায়গাটিতে এই ঘটনাটা ঘটছে তার ভৌগোলিক অবস্থানে ব্যাখ্যা করছিলেন আজিজুল দা, খুব ইম্পর্টেন্ট।